মার্সপিটির যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। দেন আমরা আরও জানার চেষ্টা করব ইম্পর্টেন্স অফ মার্সপিটির গুরুত্ব বা মার্সপিটির প্রয়োজনীয়তা এটা সম্পর্কে জানার চেষ্টা করব। অনেক সময় যে আপনাদের সিলেবাসের 5 মার্কের কোশ্চেন থাকে রিটেন এক্সামে, এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে ইম্পর্টেন্স অফ মার্সপিটি বা মার্সপিটির প্রয়োজনীয়তাগুলো কি কি, বা মার্সপিটি প্রয়োজনীয়তা লিখুন, এরকম একটা 5 মার্কের কোশ্চেন হতে পারে এই টাইপের। সো ইম্পর্টেন্সের পরে আমরা এই সিলেবাসের আরও কিছু অংশ রয়েছে রিদমিক এক্সারসাইজ, সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। একই সাথে ইম্পর্টেন্স অফ রিদমিক এক্সারসাইজ এটা জানার চেষ্টা করব। সো অ্যাট এ গ্লান্স আমি বলে দিয়েছি, এখন আমরা শুরু থেকে যাই। ফার্স্ট উই আর গোইং টু স্টার্ট উইথ মার্সপিটি। মার্সপিটিটা আসলে কি? পিটি দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনটা। মার্স শব্দের অর্থ পদযাত্রা, মার্স শব্দের অর্থ পদযাত্রা, এবং পিটি শব্দের অর্থ পিটি। পিটি কিন্তু পি ক্যাপিটাল, ধরেন পি অ্যান্ড টি, পি এবং টি, পিটি। পিটি এর অর্থ ফিজিক্যাল ট্রেনিং, বা পিটির ফুল মিনিং হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং। ফিজিক্যাল ট্রেনিং মানে বুঝতে পারছেন, শারীরিক যে প্রশিক্ষণ বা শারীরিক কসরত, এই টাইপের শারীরিক প্রশিক্ষণ। পিটি হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং। মার্স শব্দের অর্থ পদযাত্রা, পিটি শব্দের অর্থ কি? ফিজিক্যাল ট্রেনিং। মার্স পিটি বলতে বোঝানো হয় একটি বিশেষ ধরনের শারীরিক প্রশিক্ষণ যা সাধারণত সামরিক বা আধা সামরিক বাহিনীতে ব্যবহৃত হয়। এটি প্রাথমিকভাবে সৈনিকদের শারীরিক সক্ষমতা, সামরিক শৃঙ্খলা ও সহনশীলতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়। প্রাথমিকভাবে যে সৈনিকদের, বিভিন্ন বাহিনীর সৈনিকদের ফিটনেস রিলেটেড কাজ করার জন্য, বিভিন্ন কম্বিনেশনের জন্য, তাদের ফিটনেস ভালো রাখার জন্য, তাদের দলের বিভিন্ন অ্যাক্টিভিটিস ভালোভাবে সম্পন্ন করার জন্য এই মার্সপিটিটা ডিজাইন করা হয়। এর মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম, দৌড়ানো, পুশ আপ, সিট আপ। এই যে পুশ আপ, সিট আপ, ব্যায়াম তো আপনারা বুঝছেন, ব্যায়াম, দৌড়ানো, পুশ আপ হচ্ছে একটা ব্যায়াম এক্সারসাইজ, সিট আপ এটাও একটা এক্সারসাইজ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও মার্সপিটিতে মার্সিং অর্থাৎ সামরিক পদযাত্রা অন্তর্ভুক্ত থাকে, যা সৈনিকদের একত্রিতভাবে, সুশৃঙ্খলভাবে এবং সমন্বিতভাবে চলার দক্ষতা উন্নত করে। এখন এখানে আমরা যে মার্সপিটি, এগুলা ডিফেন্স রিলেটেড টার্ম, বা ডিফেন্সের সৈনিক বা অফিসারদেরকে এইগুলা করানো হয়, বা এই টাইপের অ্যাক্টিভিটিসগুলো ডিফেন্স রিলেটেড। সো অনেক সময় মনে হতে পারে যে এগুলা কেন আমরা জানবো বা কেন আমরা পড়বো? আমরা তো সর্বোচ্চ স্কুল কলেজে আমরা শিক্ষকতা করব, এগুলো কেন দরকার হবে? আমাদের দরকার, জানার দরকার এই কারণেই, কারণ মার্সপিটি যেটা, এটা আমাদের স্কুল কলেজেও বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট এই টাইপের বিভিন্ন আছে। সো বিশেষ করে বিএনসিসি স্কাউটদের জন্য মার্সপিটিটা অনেক গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা মার্চিং করে থাকে, মার্চিং করে পুরো তারা এই ট্রেনিংয়ের মাধ্যমে আগে থেকে অনেকগুলো ট্রেনিং নিয়ে থাকে স্টুডেন্টরা বিএনসিসি এবং স্কাউটের। সো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, যে কারণেই এটা তো আগে তো বিএনসিসি বা স্কাউট আসে নাই, আগে আসছে বাহিনীগুলা, সামরিক বাহিনীগুলা, আগে তাদের যাত্রা শুরু হয়েছে। সো তাদের থেকে মূলত মার্সপিটিটা হচ্ছে স্কুল কলেজে অন্তর্ভুক্ত হয়েছে, বাচ্চাদেরকে ডিসিপ্লিন। আপনারা দেখেছেন যে মার্সপিটি বলেন বা স্কোয়াড ড্রিল, এর আগে আমরা পড়েছি স্কোয়াড ড্রিল সম্পর্কে। সো এইগুলা আস্তে আস্তে স্কুল কলেজে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে তাদের ডিসিপ্লিন ঠিক থাকে, তারাও দেশের ক্রান্তিকালীন সময়ে যেন দেশকে সাপোর্ট দিতে পারে। সো এই জন্য তাদেরকে এই ট্রেনিংগুলো প্রদান করা হয়, স্কুলে এই অ্যাক্টিভিটিসগুলো, স্কুল কলেজে অ্যাক্টিভিটিসগুলো অন্তর্ভুক্ত করা হয়। সো মার্সপিটিটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, মার্স শব্দের অর্থ পদযাত্রা এবং পিটি শব্দের অর্থ ফিজিক্যাল ট্রেনিং। মার্সপিটি বলতে বোঝানো হয় একটি বিশেষ ধরনের প্রশিক্ষণ। মার্সপিটি বুঝেন একটা ট্রেনিং, ঠিক আছে, ইটস আ ট্রেনিং
যেটা কি করা হয় সামরিক আধা সামরিক বাহিনীগুলোতে ব্যবহৃত হয়, যে প্রাথমিকভাবে সৈনিকদের শারীরিক সক্ষমতা, সামরিক শৃঙ্খলা ও সহনশীলতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়। এর মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম, দৌড়ানো, পুশ আপ, সিট আপ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও মার্চ পিটিতে মার্চিং অর্থাৎ সামরিক পদযাত্রা অন্তর্ভুক্ত থাকে, যা সৈনিকদের একত্রিতভাবে শৃঙ্খলভাবে এবং সমন্বিতভাবে চলার দক্ষতা উন্নত করে। এখন মার্চ পিটির প্রকারভেদে আমরা যাই। এটার বিভিন্ন প্রকার আছে, আপনারা হয়তো বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের প্রকারও পেতে পারেন। তো এটা আমরা একটু দেখি। সাধারণত উদ্দেশ্য এবং প্রশিক্ষণের ধরনের উপর নির্ভর করে মার্চ পিটিকে বিভিন্ন প্রকারভেদে ভাগ করা হয়। মানে আমি কোন উদ্দেশ্যে এই মার্চ পিটিটা করব বা কোন টাইপের প্রশিক্ষণ করাবো, এটার ধরনের উপরে বিশেষজ্ঞদের মতে এটা ভেরিয়াস টাইপস অফ মার্চ পিটি রয়েছে। সো বিভিন্ন ধরনের মার্চ পিটি রয়েছে। সামরিক বাহিনীতে ব্যবহৃত কয়েকটি সাধারণ প্রকারভেদ নিচে উল্লেখ করা হবে। সামরিক বাহিনীতে বিশেষ করে যে মার্চ পিটিগুলো হয় সেটার বেসিক কিছু প্রকারভেদ নিচে উল্লেখ করা হবে। প্রথম হচ্ছে কি দেখেন, নাম্বার 1 বেসিক মার্চ। বেসিক বলতেই বুঝতে পারছেন যেটা খুবই সিম্পল, এন্ট্রি লেভেলের। আপনারা স্ক্রিনটা সুন্দর করে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। বেসিক মার্চ, তাহলে মার্চ পিটিটা আমরা জানলাম। মার্চ পিটির প্রকারভেদের মধ্যে কয়েকটা প্রকারভেদ এখানে রয়েছে। বেসিক মার্চ, তার মধ্যে ওয়ান কাইন্ড অফ মার্চ পিটি, এটা হচ্ছে খেয়াল করেন। বেসিক মার্চের মধ্যে মার্চিং হচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে সোজা লাইন ধরে পদযাত্রা বলতে বোঝায় সামনের দিকে এগিয়ে যাওয়া, হেঁটে সামনের দিকে এগিয়ে যাওয়া, ঠিক আছে? সুশৃঙ্খলভাবে, শৃঙ্খলার সাথে শৃঙ্খলাবদ্ধভাবে সোজা লাইন ধরে সামনের দিকে বা পদযাত্রা, এটা হচ্ছে মার্চিং। সেকেন্ডটা দেখেন কার্ডিওভাস্কুলার ব্যায়াম। এগুলো কিন্তু বেসিক মার্চের মধ্যে এগুলা পড়ছে। কার্ডিওভাস্কুলার ব্যায়ামের মধ্যে কি রয়েছে? দৌড়ানো রয়েছে, হাঁটা রয়েছে। এখন মার্চিং অনেক সময় হতে পারে দৌড়েও মার্চিং হতে পারে, হাঁটার মাধ্যমে মার্চিং হতে পারে, ঠিক আছে? শক্তি প্রশিক্ষণ বলতে বোঝানো হচ্ছে যে এক্সারসাইজগুলা মেইনলি পাওয়ার বা অ্যাবিলিটি ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয় সেই টাইপের। পুশ আপ, সিট আপ, স্কোয়াট, এইগুলা কিন্তু এক্সারসাইজের নাম। এই যে তিনটা দেওয়া আছে, এই তিনটা এক্সারসাইজের নাম। তো শক্তি প্রশিক্ষণ এই টাইপের। দেখেন বেসিক মার্চের মধ্যে কি কি আছে? মার্চিং, কার্ডিওভাস্কুলার ব্যায়াম, শক্তি প্রশিক্ষণ। দেন আমরা সেকেন্ড অপশন মার্চ পিটির দ্বিতীয় প্রকার যেটি রয়েছে রুক মার্চটা কি দেখেন, এক একটা প্রথম নাম্বার 1 বেসিক মার্চ, নাম্বার 2 রুক মার্চের মধ্যে কিছু ভাগ আছে। রুক মার্চটা আসলে কি কি বিষয় নিয়ে রুক মার্চ হয়? ওজন বহন করা। বাহিনীতে দেখবেন অনেক কাঁধে ব্যাগ নিয়ে তারা মার্চিং করে যায়। মার্চিং বলতে লাইন ধরে হেঁটে ডিসিপ্লিনের সাথে যায়। অনেক সময় 5 কিলোমিটার, 10 কিলোমিটার বা আরো বেশি দূরে তারা হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়। সো ওজন বহন করা, ব্যাকপ্যাক হতে পারে, ব্যাকপ্যাক বা অন্য কোনো কিছু হতে পারে। আমি দেখেছি গাছের গুড়ি আমরা যেটা বলি, অর্থাৎ গাছের একটা অংশ, ভারী অংশ কাঁধে করে নিয়ে হেঁটে যায়। স্যার গাছের কাণ্ড? জি জি স্যার গাছের কাণ্ড বলা হয়, গুড়িকে কাণ্ড বলা হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। গাছের মোটা মোটা অংশ তারা কাঁধে করে নিয়ে এটা হচ্ছে ই করে। অনেক সময় ব্যাকপ্যাক, সাথে অস্ত্র, ওয়াটার বোতল, এরকম অনেকগুলা এই নিয়ে তারা হচ্ছে দীর্ঘ রাস্তা হাঁটে। এইগুলা হচ্ছে রুট মার্চের অন্তর্ভুক্ত। দেখেন উচ্চতায় আরোহণ, পাহাড় বা ঢালু পথে হাঁটা। পাহাড়ে দেখেছেন অনেক সময় পাহাড়ি রাস্তায় তারা হেঁটে কিন্তু এই রুট মার্চ করে থাকে। ইন্ডুরেন্স ট্রেনিংটা আগেও আপনারা অনেকগুলা সাবজেক্টেও কিন্তু দেখেছেন। সহনশীলতা বাড়ানোর জন্য দীর্ঘ দূরত্বে হাঁটা, অর্থাৎ অ্যাবিলিটি। ইন্ডুরেন্সটা মূলত অ্যাবিলিটি ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয়। যেমন যদি 5 কিলোমিটার আমি ডেইলি হাঁটি, তাহলে আমার ইন্ডুরেন্স ক্যাপাসিটি থাকবে 5 কিলোমিটারের। বাট
আমি যদি ডে বাই ডে ইনক্রিজ করি 5 কিলোমিটার, 5.5 কিলোমিটার, পরের দিন 6 কিলোমিটার বা আরেকটু বেশি 7 কিলোমিটার, এভাবে কিন্তু আমি যত বেশি হাঁটার অ্যাবিলিটি অর্জন করব, সেটা আমার বডি ওইভাবেই সাপোর্ট দিতে থাকবে, আমার অ্যাবিলিটিটা ওরকম হয়ে যাবে। সো এটা আস্তে আস্তে আমার ইন্ডুরেন্সটা বেড়ে যাবে। ইন্ডুরেন্স যদি আমার প্রথমে 5 কিলোমিটার থাকে, পরে আস্তে আস্তে এটা 6, 7 বা 10 এরকম হয়ে যায় প্র্যাকটিসের মাধ্যমে বা অনুশীলনের মাধ্যমে। সো এটা আস্তে আস্তে কি করে আমাদের বডিতে সহনশীলতা তৈরি হয়ে যায়। এটা সহনশীলতা, এই জন্য বলেছি সহনশীলতা বাড়ানোর জন্য দীর্ঘ দূরত্বে হাঁটা। তাহলে 2টা টপিক আমরা পড়েছি, একটা হচ্ছে বেসিক মার্চ, গ্রুপ মার্চ। বেসিক মার্চের মধ্যে নর্মাল মার্চিং, কার্ডিওভাস্কুলার কিছু ব্যায়াম, শক্তি প্রশিক্ষণ, এবং গ্রুপ মার্চের মধ্যে রয়েছে ওজন বহন করে হাঁটা, গ্রুপ মার্চ, উচ্চতায় আরোহণ, এন্ডুরেন্স ট্রেনিং। নাম্বার 3 দেখেন ফোর্স মার্চ। ফোর্স বলতে কি বোঝাচ্ছে, একটু দ্রুত বোঝাচ্ছে বা স্পিড বোঝাচ্ছে। ফোর্স বলতে স্পিড বুঝি আমরা, রাইট? সো ফোর্স মার্চ কি? উচ্চ গতি, ওজন বহন করা, অল্প বিশ্রাম। উচ্চ গতির মধ্যে কি রয়েছে? দ্রুত পদক্ষেপে হাঁটা, ঠিক আছে, দ্রুত পদক্ষেপে হাঁটা। ওজন, দ্রুত পদক্ষেপ বলতে কি বোঝাচ্ছে? মানে দ্রুত হাঁটা আর কি, লং স্টেপ নেওয়া বা ফাস্ট স্টেপ নেওয়া, ফার্স্ট স্টেপ নিয়ে হাঁটা। ওজন বহন করা, পূর্ণ সামরিক সরঞ্জাম সহ হাঁটা, এই যে রাইফেল, ওয়াটার বোতল, পেছনে ব্যাকপ্যাক, এগুলা নিয়ে, এটাও ফোর্স মার্চের মধ্যে ওগুলাও পড়ে। এগুলা নিয়ে দ্রুত গতি সম্পন্ন বা দ্রুত হেঁটে যাওয়া। অল্প বিশ্রাম, কম বিরতি নিয়ে দীর্ঘ দূরত্ব হাঁটা, অর্থাৎ কম বিরতি বলছে একটা সার্টেন টাইমে অল্প সময় ব্রেক দিয়ে দেন আবার হাঁটা। কম বিরতি, বেশি বিরতি না, অল্প সময় ব্রেক বা অল্প বিরতি। বুঝতে পেরেছেন? ফোর্স মার্চের মধ্যে এগুলা রয়েছে। আপনারা জাস্ট এই যে টাইপগুলা মনে রাখবেন, আবারও বলছি টাইপগুলা মনে রাখবেন। সেটা কি? বেসিক মার্চ, গ্রুপ মার্চ, তারপরে ফোর্স মার্চ। এগুলো আপনারা চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, চাইলে বাংলায় লিখতে পারেন। হ্যাঁ, বাংলায় এখানে বাংলায় এইভাবে বানান করে লিখলেও অসুবিধা নেই। ওকে, দেন দেখেন ট্যাকটিক্যাল মার্চ। এইগুলা কিন্তু বাহিনীগুলা এই টাইপের মার্চিং করে থাকে। বাহিনীগুলা আপনারা শোনার সাথে সাথে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যখনই বলছি। একটু ভিজুয়ালাইজেশন করেন, আপনারা একটু কল্পনা করেন যে আসলে বাহিনীতে এগুলা হয় কিনা। কেউ যদি অ্যাক্টিভিটিস দেখে থাকেন বিভিন্ন বাহিনীর, তাহলে নিশ্চয়ই তার জন্য সুবিধা হবে এটা বুঝতে। ট্যাকটিক্যাল মার্চ, ট্যাকটিক্যাল, টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল এই টাইপের। ট্যাকটিক্যাল মার্চটা কি? দেখেন মার্চিং ইন কমব্যাট গিয়ার। কমব্যাট গিয়ার মানে হচ্ছে সরঞ্জাম। হ্যাঁ, কমব্যাট গিয়ার দেখেন সম্পূর্ণ সামরিক সরঞ্জাম পরিধান করে পদযাত্রা, অর্থাৎ সম্পূর্ণ একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যেতে পারে। যে উপরে ফোর্স মার্চেও কিন্তু ছিল পূর্ণ সামরিক সরঞ্জাম সহ হাঁটা, ওটা বলেছিল ফোর্স মার্চ। ট্যাকটিক্যাল মার্চের মধ্যে মার্চিং ইন কমব্যাট গিয়ার, অর্থাৎ সম্পূর্ণ একটা যুদ্ধের প্রস্তুতি নিতে যতগুলা আমার ইকুইপমেন্ট প্রয়োজন হয় বা যতগুলা গিয়ার বা সরঞ্জাম প্রয়োজন পড়ে, এই সবগুলা নিয়ে হেঁটে যাওয়া বা পদযাত্রা করা, এটা হচ্ছে মার্চিং ইন কমব্যাট গিয়ার। দেন অস্ত্র বহন করা, আগেও দেখেছেন অস্ত্র বহন করা, যে এইটা অস্ত্র বহন করা অর্থাৎ অস্ত্র সহ হাঁটা বা দৌড়ানো। এটা একটা দেখবেন সবকিছু সিমিলার, উপরের পয়েন্টের মধ্যেও এগুলা রয়েছে, নিচের মধ্যেও আরো এগুলা পাবেন। অস্ত্র সহ হাঁটা বা দৌড়ানো। ফরমেশন, ফরমেশন এবং মুভমেন্ট খেয়াল করেন, যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ফরমেশন এবং পদক্ষেপ অনুসরণ করা, অর্থাৎ এর আগেও আমরা মার্চিং এন্ড ড্রিলের একটা পড়েছিলাম যে বিভিন্ন টেকনিকে কিন্তু অ্যাটাক করা হয়। যে যারা ক্রিমিনাল আছে তাদের আস্তানা থাকে, সেই আস্তানাগুলোতে যখন বাহিনী, একটা স্পেসিফিক বাহিনী বা একটা ফোর্স, একটা টিম যখন তাদেরকে অ্যাটাক করে, তখন কিন্তু বিভিন্ন ফরমেশন মেনটেন করতে পারে। ভি ফরমেশন হতে পারে, ট্রায়াঙ্গেল ফরমেশন হতে পারে, এরকম অনেক ফরমেশন। এখানে এর জন্য বলেছে ফরমেশন অ্যান্ড মুভমেন্ট। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ফরমেশনে তারা এগিয়ে যায় অপোনেন্টের অবস্থা বুঝে। ওকে, এগুলা ট্যাকটিক্যাল মার্চের মধ্যে। আপনারা জাস্ট ট্যাকটিক্যাল মার্চ এটা মনে রাখবেন, তাহলেই হবে। আর এটার মধ্যে কি কি আছে এটা জাস্ট একটু যদি মনে রাখতে পারেন তাহলে দ্যাটস গুড। ওকে, কন্ডিশনিং মার্চ। কন্ডিশনিং মার্চটা কি? কন্ডিশনিং মার্চের মধ্যে যেগুলো আছে ভারী ওজন, অতিরিক্ত ওজন বহন করে হাঁটা। অনেক সময় তারা কি করে,
দেখেছি কাঁধে ব্যাগ, ব্যাগ ছাড়াও অস্ত্র, ওই যে আগের অস্ত্রগুলো তো অনেক ভারী থাকে, অনেকে ডাবল অস্ত্র নিয়ে হাঁটে, অনেকে এটার সাথে পানির বোতল, তারা অন্য জায়গায় ক্যাম্পিং করতে যায়, অনেক লং লং ডিস্টেন্সে ক্যাম্পিং করতে যায়, তো সেই ক্ষেত্রে অনেক টুলস নিতে হয়, তাদেরকে অনেক যন্ত্রপাতি নিয়ে যেতে হয়, ভারী ওজন বহন করে হাঁটতে হয়। বিভিন্ন ধরনের ট্রেন হচ্ছে কি এই বালু, কাদা বা পাহাড়ি এলাকায় হাঁটা। বালু কাদা বলতে অনেক সময় দেখা যায় যে বালুতেও কিন্তু হাঁটা এত সহজ না। বালুতে যখন বেশি বালু থাকে সেই জায়গাগুলোতে হাঁটা বা এই টাইপের প্রশিক্ষণও কিন্তু এই মার্চগুলা অ্যাপ্লাই করা হয়, এই মার্চিং করা হয়। কাদা বা পাহাড়ি এলাকায় হাঁটা, এই জায়গাগুলোতে ট্রেনিং করা, এগুলা হচ্ছে কন্ডিশনিং। কন্ডিশনিং বলতে বোঝাচ্ছে যে আপনার ওই কন্ডিশনে যেন কোনো সময় যুদ্ধক্ষেত্রে যদি ওই কন্ডিশনটা আসে, তাহলে যেন আমার সৈনিকরা বা যারাই এটা করবে তারা যেন এটা অ্যাডাপ্টেড থাকে। বুঝতে পেরেছেন? ধরেন এক দেশের যুদ্ধ লেগেছে, এখন তো যুদ্ধ যদি লাগে সেই ক্ষেত্রে এমনও হতে পারে, সবসময় তো ভালো জায়গাতে যুদ্ধ নাও হতে পারে, এমনও হতে পারে যে পানিতে নামতে হচ্ছে, পাহাড়ে উঠতে হচ্ছে, বালুতে যেতে হচ্ছে, কাদায় নামতে হচ্ছে, হ্যাঁ এমনও কন্ডিশন হতে পারে। সো এই প্রিপারেশনের জন্য বিফোর গোয়িং টু অ্যাটেন্ড আ ওয়ার, হ্যাঁ যে কোনো একটা যুদ্ধক্ষেত্রে যোগদানের আগে বা অ্যাটেন্ড করার আগে তাদেরকে এই টাইপের কম্বিনেশন যেন তাদের থাকে, তারা এই অবস্থা যেন তারা ট্রেনিং করতে পারে, তারা এই অবস্থায় ওরকম কন্ডিশন যদি আসে সেই কন্ডিশনেও যারা সুন্দরভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে, তাদের জন্য যেন কোনো অসুবিধা না হয়, এই জন্য তাদেরকে এই কন্ডিশনিং মার্চগুলো করানো হয়। স্টামিনা টেস্টিং এক্সারসাইজ, দেখেন স্টামিনা হচ্ছে কি আমাদের কাজ করার সক্ষমতা আসলে কতটুকু, এর জন্য সহনশীলতা পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম করা। একটা ব্যায়াম করার ধরেন একজন একটা এক্সারসাইজ, একজন 1 ঘন্টা ধরে, একজনের অ্যাবিলিটি রয়েছে 1 ঘন্টা ধরে সে রানিং করতে পারবে। সো বিভিন্ন টেস্টের মাধ্যমে এক একজনের ধরন নির্ধারণ করা যায় যে কে কে কতটুকু তার সহনশীলতা রয়েছে, কতটুকু সে এক্সারসাইজের করতে পারবে বা সে রানিং করতে পারবে। সো এরকম বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে কিন্তু স্ট্যামিনা টেস্ট করা যায়, অর্থাৎ কার কতটুকু অ্যাবিলিটি রয়েছে। বুঝতে পারছেন? কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশনিং মার্চ। আমরা জাস্ট প্রকারগুলো একটু দেখি। দেন নাইট মার্চ। নাইট মার্চ মানেই বুঝতে পারছেন যে রাত্রে মার্চিং করা বা রাত্রে কোনো জায়গাতে পদযাত্রা করা, একসাথে মার্চিং করা, রাতে বা অন্ধকারে পদযাত্রা, কম আলোতে বা রাতে হাঁটা। নেভিগেশন স্কিল, কম আলোতে নেভিগেশন দক্ষতা বৃদ্ধি করা। অর্থাৎ নেভিগেশন স্কিল বলতে কি বোঝায়? ধরেন রাতের অন্ধকারে বা হালকা হালকা আলো কোনো রকম দেখা যাচ্ছে সামনে, বাট এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, এই জায়গাতে ধরেন একটা চিকন খালের মধ্যে যাওয়া, চিকন খালের মধ্যে মার্চ করা বা ট্রেনিং এর জন্য প্রিপেয়ার করা, ট্রেনিং নেওয়া, সেই জায়গাগুলোতে যখন স্টেপ ফেলবে মানুষ বা ট্রেনিং যারা থাকে তারা যখন স্টেপ নিবে, প্রত্যেকটা কদম আগাবে, তখন কিন্তু তারা বুঝতে পারে না যে আমার আসলে সামনেই কি আছে। তারা কিন্তু আন্দাজের উপরে যেতে হয়, তাদেরকে ধারণার উপরে যেতে হয়, সামনে আগাতে হয়। অনেক সময় খেয়াল করবেন এমন অন্ধকার হয়ে যায়, গাছে যদি আলো না থাকে আমরা কি করি, আকাশের দিকে তাকাই, আকাশের দিকে তাকালে কিছুটা রোডের অবস্থান বোঝা যায় বা স্টেপগুলা সাবধানতার সাথে নিতে হয়। এগুলা বলা হয় নেভিগেশন স্কিল, ঠিক আছে? নেভিগেশন স্কিল। শৃঙ্খলা এবং নিরাপত্তা, রাতে নিরাপদে এবং শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করা, শৃঙ্খলার সাথে। অর্থাৎ একটা টিম যখন কোনো কিছু ট্রেনিং করা, যাতে করে টিমের কম্বিনেশনটা ভালো থাকে, শৃঙ্খলা ভালো থাকে, নিরাপত্তার সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া বা চলাচল করা। দেন স্পেশালাইজড মার্কস, বিভিন্ন আবহাওয়া পরিস্থিতি স্পেশালাইজড, বুঝতেই পারছেন এগুলো স্পেশাল টাইপ, মানে অন্যটার সাথে নাও মিলতে পারে। যেমন শীত, গরম, বৃষ্টি ইত্যাদি বিভিন্ন আবহাওয়ায় হাঁটা। অর্থাৎ আমার যদি শীতে 1 ঘন্টা আমি হাঁটতে পারি, গরমের সময় কিন্তু 1 ঘন্টা হাঁটা আমার জন্য চ্যালেঞ্জিং হবে, টাফ হবে। কারণ কি, শীতে তুলনামূলক হাঁটলে আরাম লাগে, শরীরে গরম লাগে, এই জন্য আমাদের শীতকালে মজা লাগে। বাট গরমকালে তো এমনি ওয়েদার গরম থাকে,
শরীরের কন্ডিশন আমাদের গরম থাকে। সো আমরা যদি আরো এক্সারসাইজ করি বা হাঁটি বা দৌড়াই, তখন কিন্তু গরমের মাত্রাটা আরো বেড়ে যায়, আমাদের শরীরের টেম্পারেচার আরো বেড়ে যায়, যে কারণে গরমকালে দেখবেন এক্সারসাইজ করা বেশি টাফ, বাট তুলনামূলকভাবে শীতকালে অনেক ইজি বা শীতকালে বেশি আরামদায়ক। সো বিভিন্ন আবহাওয়া বা বিভিন্ন পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বা বিভিন্ন পরিস্থিতিকে নিজেদেরকে সামঞ্জস্য রাখার জন্য, নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য ট্রেনিং করা। এই যে যেমন বৃষ্টিতে ইত্যাদি বিভিন্ন আবহাওয়ায় হাঁটা, এখানে দৌড়ানো হতে পারে। ক্লাইম্বিং এবং র্যাপলিং, এটা হচ্ছে অন্তর্জয়ের হবে না, এটা রয়্যাল লেপ হবে। এখানেই মিস্টেক আছে বলতে, এই ফ্রন্টটাতে আপনার একটু ঝামেলা হয়, রটা ওই যে অন্তর জ হয়ে যায়। সো দড়ি ব্যবহার করে আরোহণ ও নেমে আসা, অর্থাৎ এটা কোথায় ইউজ করা হয়? পাহাড়ে ওঠার সময় দড়ি ইউজ করা হয়, বা তখন বিভিন্ন গাছের সাপোর্ট বা পাথরের সাপোর্ট নিয়ে দড়ি ইউজ করে। আপনারা যদি এভারেস্টের কোনো ভিডিও দেখেন, এভারেস্ট যারা এভারেস্টের চূড়ায় উঠে তারা কিন্তু দড়ির সাহায্যে উঠে। ক্লাইম্বিংয়ে তারা দড়ি এক পাহাড় থেকে আর এক পাহাড়ের ওরকম স্ক্রু দিয়ে দড়ি দিয়ে করা থাকে, ওই দড়ি ধরে ধরে তারা যায়, যাতে করে তারা যেন না পড়ে যায়। ক্লাইম্বিং। ওকে, বিকল্প ট্রেন, এই যে আগে যে বলেছিলাম যে বিকল্পর মধ্যে দেখেন, ওই যে এর আগে একটা ছিল বালু কাদা বা জলাভূমিতে হাঁটা, যেটা আপনাদের আগের 5 নাম্বার পয়েন্টে ছিল। বিভিন্ন ধরনের ট্রেন, বালু কাদা, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, সামঞ্জস্যতা রাখার জন্য, বা ওই টাইপের সিচুয়েশন যদি আসে সেটা যেন কোনোভাবে অসুবিধা না হয়, এটার প্রস্তুতি নেওয়া। এই প্রকারভেদের মাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক শক্তি ও কৌশলগত দক্ষতা উন্নত করা হয়। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার এখানে তো এইগুলো তো বাহিনীর জন্য ব্যবহার করা হয়, এখন বিএনসিসি বা স্কাউটদের এত কিছু দরকার কিনা? বিএনসিসি স্কাউটদের এত কিছু দরকার নাই, জাস্ট প্রকারভেদগুলো একটু মনে রাখাটা দরকার আপনাদের বা আমাদের। আমরা যদি এই যে মার্চিংটা কত প্রকারের এটা আমরা জেনে থাকি তাহলেই চলবে। আর মেইনলি বিএনসিসি বা স্কাউটে যেগুলো ব্যবহার করা হয়, এই যে শৃঙ্খলাবাদ, বেসিক মার্চ, তারপরে যে বেসিক মার্চে কিছু কিছু আছে না, এগুলাই ব্যবহার করা হয়। আর যেটা ব্যবহার করা যায় অস্ত্র নিয়ে, অস্ত্র বলতে বিএনসিসি স্কাউট তাদের তো ডিরেক্ট অস্ত্র দেওয়া হয় না, যখন প্রতিষ্ঠানে তাদের অ্যাক্টিভিটিস করানো হয় কাঠের অস্ত্র দেওয়া হয় তাদের, মানে ওই ডামি অস্ত্র আর কি, যেটা বলা হয় কাঠ দিয়ে তৈরি করা রাইফেল, সেইগুলা নিয়ে তারা মার্চ করে। বাচ্চাদেরকে ট্রেনিং করানো হয় ওইগুলো, তাদেরকে মাঝে মাঝে যে দৌড়ানো, হাঁটা, বিভিন্ন টাইপের ওয়ার্মিং আপও করানো হয়, পুশ আপ, সিট আপ, স্কোয়াট তাদেরকে করানো হয়, যাতে করে তাদের অ্যাবিলিটি ইনক্রিজ হয়। সো বেসিক মার্চটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট, এটা বেশি ব্যবহার হয়। এই যে অন্য অন্য যেই প্রকারগুলা রয়েছে দেখেন, এখন তাহলে এখানে আমরা কত প্রকারের মার্চ পেয়েছি। আপনারা ডিরেক্ট এখানে লিখবেন না যে মার্চিং মার্চ পিটি এত প্রকার বা 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, এভাবে ডিরেক্ট লিখবেন না। লিখবেন যে সাধারণত উদ্দেশ্য প্রশিক্ষণের ধরনের উপর নির্ভর করে মার্চ পিটিকে বিভিন্ন প্রকারভেদে ভাগ করা হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে কিছু প্রকারভেদ দিলেন, বেসিক মার্চ, রুট মার্চ, এই মেইন পয়েন্টগুলো দিলেই হবে। বেসিক মার্চ, রুট মার্চ, ফরওয়ার্ড মার্চ, ট্যাকটিক্যাল মার্চ, কন্ডিশনিং মার্চ, নাইট মার্চ, স্পেশালাইজড মার্চ, ঠিক আছে। এখানে 7 প্রকারের দিয়েছি। কোনো কোনো জায়গাতে আরো কম প্রকার পাবেন, আবার কোনো কোনো জায়গাতে আরো 2-1 প্রকার বেশি পেতে পারেন, বাট এই ঘুরে ফিরে এটাই সামারি, এটাই বুঝতে পেরেছেন। তাহলে মার্চিং এই মার্চ পিটির প্রকারভেদটা কি সবাই ক্লিয়ার? এখানে যদি কোনো কোশ্চেন থাকে। হ্যালো, আর কোশ্চেন আছে কোনো এই অংশটুকুতে? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনেক সময় অনেক টার্মগুলো আসলে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, অনেক টার্মগুলো মনে হতে পারে যে এগুলা আসলে আমাদের জানা দরকার কিনা, আসলে একটু পড়ে রাখলে নিজেদের জন্য সুবিধা হয়। আর এটা তো খুবই অল্প সিলেবাস,
এই বইটা আপনাদের 2টা ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, তাহলে বুঝেন কতটুকু এই সিলেবাসে আছে। এর আগে একটা ক্লাস নিয়েছি এই সাবজেক্টের, আর আজকের ক্লাসে এই সিলেবাসটাই শেষ এই সাবজেক্টের। স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল এই সাবজেক্টটা আজকের ক্লাসে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো 2টা ক্লাসে একটা সিলেবাস শেষ হচ্ছে, সিলেবাসটা কতটুকু, সো এখানে অ্যাটলিস্ট এগুলা জানা দরকার। মার্স পিটি কাকে বলে, মার্স পিটি কত প্রকার ও কি কি। কত প্রকারটা ঠিক যেভাবে বললাম যে এভাবে লিখতে পারেন, ঠিক আছে। দেন আমরা চলে যাই, এটা মার্স পিটিটা আসলে কেন প্রয়োজন, কেন আমরা করব, বা আমাদের বাচ্চারা কেন করবে, স্কুল কলেজে এটা যে করানো হবে এটা কি জন্য। নিশ্চয়ই এটার বেনিফিশিয়াল কিছু ব্যাপার আছে, বেনিফিটেড হয় যে কারণে এটা করতে হবে। সো আমরা কি কি বেনিফিটেড হই এই মার্স পিটি বা এটার ইম্পর্টেন্স, এটার গুরুত্ব, নিড এন্ড ইম্পর্টেন্স, এটা আমরা এখন জানার চেষ্টা করব। ওকে, মার্স পিটি একটি সংগঠিত শারীরিক প্রশিক্ষণ যা বড় গোষ্ঠীতে পরিচালিত হয়। বড় গোষ্ঠী বলতে এটা একটা বাহিনী বোঝাচ্ছে, একটা গোষ্ঠী বোঝাচ্ছে, একটা ইউনিট বোঝাচ্ছে, একটা টিম বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন। মার্চ পিটি তো 2-3 জনে করলে মজা লাগে না বা ভালো লাগে না, ভালো দেখায়ও না। বাট এটা যখন একটা টিম করে, আপনারা যদি সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর অ্যাক্টিভিটিস দেখে থাকেন, যখন গভর্নমেন্ট কোনো প্রোগ্রাম হয় বা যে মার্চিংয়ের অনেক কম্পিটিশনও হয় তাদের মধ্যে, সো আন্তঃ ইউনিট ইভেন সেন্ট্রালিও তাদের কম্পিটিশনও হয়। সো তখন যদি দেখেন যে একসাথে 100 জন মার্চিং করছে, সবার মার্চিংয়ের স্টাইল সেম, একই সাথে হ্যান্ড সুইং হচ্ছে, লেগ স্টেপ তারা নিচ্ছে একই সাথে, সো তখন দেখবেন যে খুবই দেখতে সুন্দর লাগে। সো এটা এই জন্যই বোঝাচ্ছে এটা একটা বড় গোষ্ঠীতে পরিচালিত হয়। এর মূল লক্ষ্য হলো শারীরিক স্বাস্থ্য, ফিটনেস এবং সহনশীলতা উন্নত করা। এই মার্চ পিটির মাধ্যমে কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেসটা ডেভেলপ হয়। আমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য যখন আমরা যে অ্যাক্টিভিটিই করি না কেন, সেটার প্রতি আস্তে আস্তে যতই জটিল বা কঠিন অ্যাক্টিভিটিস করি আমরা, সেটা আস্তে আস্তে আমাদের বডি কি করে, সহনশীলতা বৃদ্ধি করে। মার্চ পিটির প্রয়োজনীয়তা এবং সুবিধাগুলি নিম্নরূপ। কি কি প্রয়োজনীয়তা রয়েছে দেখেন, শারীরিক ফিটনেসের উন্নয়ন, আমাদের যে শরীর, আমাদের যে ফিটনেস এটা ডেভেলপ হয়, এক কথায় হচ্ছে আমাদের ফিটনেসকে ডেভেলপ করে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি, পেশি শক্তি বৃদ্ধি, সহনশীলতা বৃদ্ধি, এগুলো আপনারা দেখেছেন আগের পয়েন্টগুলোতে এটা রয়েছে। দৌড়ানো, হাঁটা এবং অন্যান্য কার্ডিও এক্সারসাইজের মাধ্যমে এই কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি হয়। পুশ আপ, সিট আপ, স্কোয়াট ইত্যাদি শক্তি বাড়ানোর ব্যায়ামের মাধ্যমে কি আমাদের পেশি শক্তি বৃদ্ধি করে। সহনশীলতা বৃদ্ধির মধ্যে কি রয়েছে, দীর্ঘ সময় ধরে সহনশীলতা মানে কি, আমি সহনশীলতা বলতে এটা বোঝায় যে কতটুকু সহনীয়। আমার গায়ে একটা মশা বসেছে, এখন মশা বসলে তো নর্মালি আমরা অ্যাডাল্ট পিপল তো কান্নাকাটি করি না, রাইট। কিন্তু আমাদের যদি মশা বসলে যতটা না কষ্ট হয়, যতটা ব্যথা পাই, তার চেয়ে ওই জায়গাটা যদি কেটে যায় তাহলে নিশ্চয়ই বেশি ব্যথা পাবো। ইভেন যদি কেটে যাচ্ছে ওই জায়গাটা যদি ভেঙে যায় একটা হাড়, তখন কি আমাদের আমাদের তো মানে খুব মানে খারাপ লাগবে, কষ্ট লাগবে, ব্যথা লাগবে, ইভেন কান্নাকাটি পর্যন্ত, চোখ দিয়ে পানি বের হয়ে যেতে পারে। সো এই সহনশীলতা হচ্ছে এভাবে, এক একজনের সহনশীলতা এক এক রকম দীর্ঘ। বাট এখানে অ্যাকচুয়াল সহনশীলতা বোঝাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সহনশীলতা, ব্যায়াম হতে পারে, দৌড়ানো বা অন্যান্য এক্সারসাইজগুলো বা শারীরিক বিভিন্ন কার্যকলাপের পরিচালনা করার সক্ষমতা বোঝাচ্ছে। মানসিক স্বাস্থ্য দেখেন, ফিজিক্যাল ফিটনেস শারীরিক যে সক্ষমতা তৈরি করে, মানসিক স্বাস্থ্য উন্নত করে। উন্নতি কিভাবে হয়, মানসিক শক্তি বৃদ্ধি, নিয়মিত শারীরিক কার্যকলাপ মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। স্ট্রেস রিলিফ, স্ট্রেস বলতে চাপ, ব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে, মানে ব্যায়াম করলে চাপ কমে যায়, মানসিক সুস্থতা বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে, যদি আমরা ব্যায়াম করি বা একটা অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ থাকি,
তখন কি হয়, আমাদের আর অন্য চিন্তা ভাবনা আসে না মাথায়, ব্রেনে অন্য কোনো কিছু সিগন্যাল দেয় না, আমাদের ওই দিকে ফোকাস পয়েন্টটা থাকে। সো তখন দেখা যায় যে অন্য কোনো চাপ কমে যায়। অন্য আমাদের যদি প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকতে পারে, বা সাইকোলজিক্যাল অন্য কোনো প্রেশার থাকতে পারে, বা সোশ্যাল প্রেশারও থাকে অনেক সময়, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা থেকে যায়। সো এই এক্সারসাইজ করলে কিন্তু রেগুলার এই টাইপের প্রেশার রিলিজ হয়। হ্যাঁ, মোটিভেশন এবং একগ্রতা। মোটিভেশনটা কি এবং একগ্রতা, এখন দলগত কার্যক্রমের মাধ্যমে মোটিভেশন এবং একগ্রতা বৃদ্ধি পায়। যখন টিম ওয়ার্ক হয় তখন কিন্তু এই কাজগুলো হয়, এটা আমাদের ডেভেলপ করে মোটিভেশন এবং একাগ্রতা বৃদ্ধি পায়। দলগত কাজ এবং শৃঙ্খলা, এগুলো হচ্ছে প্রয়োজনীয়তা। এখন আপনারা শুধু পয়েন্টগুলাও লিখতে পারেন মার্কের উপর ডিপেন্ড করে। এখন যদি 2 মার্ক থাকে তাহলে তো এই প্রয়োজনীয়তাটা এত বিস্তারিত লেখার দরকার নাই, জাস্ট পয়েন্টগুলা তুলে দিলেই হচ্ছে। ঠিক আছে, পয়েন্টগুলো আপনারা এমনও হতে পারে ডিউরিং দ্য এক্সাম পয়েন্টগুলা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে পয়েন্টটা থাকলেই আপনি ওটা সম্পর্কে বিস্তারিত লিখতেও পারবেন, 2-1 লাইন লিখতে পারবেন। সো যখনই বেশি মার্কের কোশ্চেন হবে তখনই এটা খেয়াল রাখবেন যে পয়েন্টগুলা মনে তো লিখবেনই, ওটার সাথে সাথে 2-1 লাইন লেখা যায় কিনা ওই পয়েন্টের মধ্যে। বুঝতে পেরেছেন? এটা তাহলে বেশি সুবিধা হবে। আর যদি অল্প মার্ক থাকে, 1 মার্ক 2 মার্ক থাকে, জাস্ট পয়েন্ট উল্লেখ করে দিন। দলগত কাজ ও শৃঙ্খলা, দলগত কাজের দক্ষতা, বড় গোষ্ঠীতে একত্রে কাজ করা শিখতে সাহায্য করে। যখন এই যে একটা ইউনিট, আর্মি বা অন্যান্য বাহিনীর ইউনিটগুলা কাজ করে, সো সবাই তো কম্বাইন্ড থাকে। সবাই সবাইকে যখন টিম ওয়ার্ক করানো হয় তখন এই কাজগুলা কি সবাই একসাথে কাজ করাটা ওই ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়। ঠিক আছে, শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা, নির্ধারিত সময়ে এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ পরিচালনা করার মাধ্যমে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পায়। যদি সঠিক সময়ে রাইট টাইমে রাইট ডিসিশন, রাইট টাইমে কাজ করা, যে টাইমটা দেওয়া হয় জাস্ট ওই টাইমেই কাজগুলো করা, টাইমটাকে মেনটেন করা, কত সময় ধরে কাজ করতে হবে সেটা প্রপারলি মেনটেন করা, এগুলা কিন্তু পার্সোনাল লাইফেও অনেক ইফেক্ট করে। আমি টাইম দিলাম 9টায় ক্লাস, আমি আসলাম 9:30টায়, এটা সময়ানুবর্তিতা না, ভালো শৃঙ্খলা বৈশিষ্ট্য না। আমি টাইম দিলাম 9টা থেকে ধরেন আমার একটা মিটিং রয়েছে 10টায়, আমি মিটিংয়ে গেলাম 11:30টায়, এটা শৃঙ্খলা লাইফ না, এটা ডিসিপ্লিন, এটাকে ডিসিপ্লিন বলা হয় না। সো এটাও এই যে দলগত যে কাজ, এটার মাধ্যমে এই টাইপের অ্যাক্টিভিটিস আমাদেরকে বিল্ড আপ করে বা ডেভেলপ করে। সমন্বয় ও সহযোগিতা, সমন্বয় বলতেই বুঝতে পারছেন যে একজনের সাথে আরেকজনের সম্পৃক্ত, সবার সাথে একটা কাজের সাথে আরেকটা কাজের বিভিন্ন কাজ করার মাধ্যমে, মানে কাজের যে সমন্বয় করা, দলের সাথে কাজ করার মাধ্যমে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি পায়। যেমন একজন আরেকজনকে সাপোর্ট দিচ্ছে একটা কাজ করতে, বা একটা দলে সবাই দলগত কাজ, এখন একটা টিমে কিছু জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সরানোর জন্য বলা হলো। এখন কেউ যদি করে একটা কাঠ, যদি আমি এক্সাম্পল হিসেবে ধরি একটা কাঠ বা গাছের শাখা প্রশাখা যেটাই বলেন না কেন, এটা এখন 20 জন ধরে, 20 জন মিলে একটা ছোট মানে যদি 2 মনের একটা কাঠ হয়, 20 জন তো ধরা জায়গায় পাবে না। সো কি করতে হবে, তার সাথে সাথে আনুষঙ্গিক অন্য যে কাজগুলা দলে দলে ভাগ করে সবাই মিলে সহযোগিতা করা, সমন্বয় করা, এটার মাধ্যমে কিন্তু পুরো কাজটা এগিয়ে নেওয়া যায়। সো দলের সাথে কাজ করার মাধ্যমে এগুলো এই টাইপের যে স্কিল এগুলো বৃদ্ধি পায়। স্বাস্থ্যকর অভ্যাস গঠন, স্বাস্থ্যকর অভ্যাস গঠন মানে কি, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর জীবনধারা, ডায়েট এবং পুষ্টি। এখানে এখানে এই যে মাস আসছে, এটা চয়েডেপ হবে, নিয়মিত ব্যায়ামের, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে। সো মাসপেটির মাধ্যমে নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে ওঠে। তারপরে কি হয়, স্বাস্থ্যকর জীবন, শারীরিক কার্যকলাপের মাধ্যমে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা সহজ হয়। শারীরিক যে কার্যকলাপ, এটাই ওয়ান কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ ডেইলি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সুস্থ থাকাটা আমাদের জন্য সহজ হয়। ডায়েট এবং পুষ্টি, এটা কিন্তু প্রত্যেকটা মানে নট অনলি এটা যে সৈনিক বা স্টুডেন্টস, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি পারসন।
ঠিক আছে, ডায়েটটাকে মেনটেন করা, পুষ্টি, প্রপার নিউট্রিশনটাকে কন্ট্রোল করা, প্রপার ওয়েতে খাবার খাওয়া। দেখেন ফিটনেস বজায় রাখার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে ওঠা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। কোন সময় কোন খাবার খাওয়া উচিত, কোনটা কোন সময় উচিত না, বা কোন টাইপের খাবার খেলে কি পরিমাণে খেতে হবে, কোনটাতে কি পরিমাণ ক্যালোরি থাকে, এটা জানা, এটা এইগুলো জানাও খুবই ইম্পর্টেন্ট। কোনটা খেলে আমাদের বেশি ক্যালোরি পাবো, কোনটা খেলে কোন টাইপের খাবার খেলে বেশি এনার্জি পাবো, এগুলো জানাটাও জরুরি, এবং এগুলো মেনে চলাটাও। যেটা বেশি, অনেক সময় দেখা যায় আমরা যখন যেটা ভালো লাগে সেটা খাইতেই থাকি, এমন খাওয়া খাই যে খাওয়ার পরে মনে হয় যে ওভারলোড হয়ে গেছে। So, সেটা পারফেক্ট না। পরিমাণ মতো খাওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ। শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা, ফিজিক্যাল এবং মেন্টাল চ্যালেঞ্জ আসতেই পারে, আমাদের পার্সোনাল লাইফেও আসে। ঠিক আছে, নতুন চ্যালেঞ্জ গ্রহণ, মানসিক দৃঢ়তা, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপের মাধ্যমে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ হতে পারে, প্রথম দিন 1/2 কিলোমিটার সুইমিং করলেন, বা একটা পুকুরে সুইমিং করলেন, সুইমিং করেছেন একটা বড় একটা পুকুর বা একটা, এর পরের দিন ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হলো যে আজকে পুকুরে না, আজকে একটা লেক বা একটা বড় দিঘিতে, যেটা পুকুরের চেয়েও আকারে অনেক বড়, সেখানে ট্রেনিং করানো হবে। সো স্বাভাবিকভাবে সেখানে সেটা একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করা হবে। সো নতুন চ্যালেঞ্জ, তখন দেখা যাবে যে ওই চ্যালেঞ্জটা নিতে অনেকের অসুবিধা হবে, কেউ ভয় পাবে, এক্সাইটমেন্ট কাজ করবে, অনেকের হচ্ছে এনজাইটি কাজ করবে, উদ্বেগ কাজ করবে, আবার অনেকে পারবেও না, আবার অনেকে এটা খুব সহজে নেবে। দেন এটা ওটাতে যখনই অভ্যস্ত হয়ে যাবে, তখন এমন হতে পারে যে আজকে নদীতে সাঁতার কাটা হবে, সুইমিংটা আজকে 1/2 কিলোমিটারই হবে, বাট নদীতে স্বাভাবিকভাবে স্রোত থাকে, অনেক কিছু, ওই নদীতেই কিছু সেফটি গার্ড বা উইদাউট সেফটি, হ্যাঁ, এই টাইপেরই করে। তো এইগুলো হচ্ছে নতুন চ্যালেঞ্জ। বা একটা খাল পার হয়ে অস্ত্র সহ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ খাল পার হয়ে অন্য পাড়ে যেতে হবে, ব্যাগটার সামনে হতে পারে যে ওয়ালটাকে টপকায়, ওই অস্ত্র সহ ওয়াল টপকায় ওই পাশে যেতে হবে। এইগুলো হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। এটা হতে পারে শারীরিক বা মানসিক চ্যালেঞ্জ। ওকে, মানসিক দৃঢ়তা, কঠিন পরিশ্রম এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায়। যখনই আমরা কোনো কঠিন চ্যালেঞ্জ নিতে পারি বা কঠিন চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারি, তখন কিন্তু আমাদের মানসিকভাবে কি আমরা শান্তি পাই, বেশি কনফিডেন্ট হই। ঠিক আছে, যে আমাদের না, আমি এটা পেরেছি, আমি পারবো। এটা হচ্ছে মানসিক দৃঢ়তা। ওকে, নেক্সট, শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত জীবনযাপন। আগেই বুঝতে পেরেছেন যে ডায়েট, যে আমরা হচ্ছে যদি ডায়েট করি, ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি, একটা নির্দিষ্ট রুটিন মাফিক চলি, তাহলে কিন্তু আমাদের লাইফ লিডটা অন্যরকমভাবে হয়। ঠিক আছে, এর মধ্যে কি কি রয়েছে? নিয়মিত রুটিন, লক্ষ্য নির্ধারণ এবং অর্জন, উচ্চতার কর্মক্ষমতা। নিয়মিত রুটিন, এইগুলা কিন্তু শুধুমাত্র এই যে বাহিনীর মানুষদের, সৈনিকদের জন্য ইম্পর্টেন্ট না, এটা সকল মানুষের জন্য, ইভেন স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য, আমাদের মতো মানুষ সবার জন্যই এগুলা নিয়মিত রুটিনটা কিন্তু খুবই জরুরি। একটা ডেইলি লাইফের রুটিন যদি করতে পারেন, যে আমার প্রত্যেক দিন এই কাজ করতে হবে, আমি এই কাজটাই, ডায়েরি লেখার যদি অভ্যাস করতে পারেন, প্রত্যেকদিন সকালে ডায়েরি লেখা যে আজকে আমার সারাদিনে কি কি কাজ আছে, কোন কাজগুলো কখন করব, এই কাজগুলো করার পরে দেখবেন যে আপনার ওই কাজগুলো অটোমেটিক্যালি আপনাকে লিড দেবে, ভালো একটা অভ্যাসে পরিণত হবে। তো ডেইলি রুটিনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে শারীরিক কার্যকলাপ পরিচালনা করার মাধ্যমে রুটিন তৈরি করা। শারীরিক কার্যকলাপ হতে পারে, মেন্টাল হতে পারে, বা অন্য যে কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস হতে পারে। আপনাদের অনেকের, আপনারা জব করেন, আবার এসে বিভিন্ন কোর্স করেন, বিভিন্ন জায়গাতে অনেকে পড়াশুনো করেন, আবার রাত্রে ক্লাস করেন। সো একটা রুটিনের মধ্যে চলে যাচ্ছেন, অনেক পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা এটা মেনটেন করার চেষ্টা করছেন অনেকে ভালোভাবে। সো ভালোভাবে যারা মেনটেন করতে পারেন, তারা দেখবেন যে লাইফটা সুন্দরভাবেই চলবে, স্মুথলি আগাবে। লক্ষ্য নির্ধারণ এবং অর্জন, লক্ষ্য নির্ধারণ এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, এটা ফিটনেসের ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রেও হতে পারে, যে আমার টার্গেট। আপনারা যে এই ট্রেনিংটা করছেন, নিশ্চয়ই একটা লক্ষ্য আছে যে এই ট্রেনিং
এই আপনারা যে এই যে কোর্সটা করছেন, অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন, সো এই কোর্সটা করার আপনাদের নিশ্চয় একটা লক্ষ্য আছে যে কোর্সটা কমপ্লিট করে আমি কি করতে চাই। তাহলে আমাকে ওই লেভেলে যেতে গেলে আমাকে কি কি জানতে হবে, কি কি শিখতে হবে। আমি যত বেশি জানার চেষ্টা করব তত আমার উপকার হবে। আমি যত বেশি জানবো তত মানুষের কাছে আমার ভ্যালুটা তৈরি হবে। হুম, আমার ভ্যালু বেশি হবে। সবাই তো যারা বেশি জানে, যারা বেশি কাজ করতে পারে, ইমপ্লিমেন্ট করতে পারে, তাদেরকেই তো সবাই বেশি ভ্যালু দেয়। সো এই বিষয়গুলো খেয়াল রেখে নিজের লক্ষ্য নির্ধারণ করা। গত দিন তো আমরা পড়েছি গতকালকে যে লক্ষ্য নির্ধারণ করতে গেলেও সেটা অ্যাচিভেবল হতে হবে। কেন অ্যাচিভেবল হতে হবে? এমন লক্ষ্য আমি নির্ধারণ করলাম যেটা আমি অ্যাচিভই করতে পারবো না। আমি এখন যদি আমি ট্রেনিং করি না, বাট আমার লক্ষ্য হচ্ছে এভারেস্ট জয় করা, ইজ ইট পসিবল? নেভার। আমাকে ট্রেনিং করতে হবে। এভারেস্টে যেতে গেলে আমাকে এভারেস্টের ওয়েদার সম্পর্কে জানতে হবে, কন্ডিশন জানতে হবে, কি পরিমাণ টাকা পয়সা খরচ হয় সেটা জানতে হবে। অলমোস্ট 1 কোটি টাকার মতো খরচ হয়, আপনারা জানলে অবাক হবেন যে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয় এভারেস্টে ইসে অ্যাটেন্ড করতে গেলে। এভারেস্ট যদি চূড়ায় উঠতে চায় কেউ, বাংলাদেশ থেকে হোক, বাংলাদেশের টাকায় অলমোস্ট 70-80 লাখ টাকা, তার মানে প্রায় 1 কোটি টাকার মতো ইনভেস্ট করতে হয়। এটার জন্য কিন্তু তারা ডোনেশন পায় বিভিন্ন, এই যে যারা যায় বিভিন্ন পায়, তারা প্রায় কি বলা যায় স্পন্সর পায়। সো তাদেরকে যে ট্রেনিং করতে হয়, ট্রেনিং করে করে আস্তে আস্তে এভারেস্টও ধরেন 8850 মিটার, তো ওই এত হাইটে ওঠা এত সহজ না। বরফ জমে থাকে, বরফ জমে থাকে। ইভেন অক্সিজেন, যত হাই অ্যালটিটিউড অর্থাৎ যত পাহাড়ের উপরের দিকে উঠতে থাকবেন অক্সিজেন তখন কম পাবেন। সো তারা অক্সিজেনের সিলিন্ডার সাথে নেয়, অক্সিজেন সিলিন্ডার। তারপরে ওখানে তারা খাওয়ার জন্য তাদের তো গাইড থাকে। তারপরে পাহাড়ে উঠে বিভিন্ন পাহাড়ের কিছু কিছু জায়গা সমান করে তারা সেই জায়গাগুলোতে নাইট স্টে করে, রাত্রে যাপন করে, তাঁবু সবকিছু পিঠে করে নিয়ে যেতে হয়। একজনেরটা আরেকজন নিতে পারে না। মাঝে মাঝে তুষার ঝড় হয়, বরফের ঝড় হয়। এই ঝড়ে দেখা যায় যে অনেক মানুষ পাহাড় থেকে নিচে পড়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। এমনও মানুষ আছে 2-3 বছর পরে, 2-3 বছর আগেই মারা গেছে, বাট তাদের লাশও ওখানে রয়ে গেছে, নেওয়ার মানুষ নাই। সো ওই আমার লক্ষ্যটা এমনভাবে নির্ধারণ করতে হবে যে ওই আমার রিলেটেড, যেটা আমি অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, আমি যদি টিচার হতে চাই, নিশ্চয়ই আমাকে একাডেমিকভাবে একটু স্ট্রং হতে হবে। আমি একটা ট্রেনিং করছি, একটা কোর্স করছি, বা একটা সার্টিফিকেট কোর্স করছি, সেটা সম্পর্কে শুধু সার্টিফিকেট থাকলেই যে আমি ভালো জব পাবো বিষয়টা এমন না। আমাকে সার্টিফিকেটটা যতটা গুরুত্বপূর্ণ, আমার পার্সোনালি আমার জানাটা তত গুরুত্বপূর্ণ। সবাই খেয়াল করবেন, আশেপাশে অনেকেই আছে যারা জানে না, তাদেরকে কি মানুষ বেল দেয়? বেল দেয় বলতে তাদেরকে গুরুত্ব দেয়? নিশ্চয়ই না। আপনি যত বেশি, আমি যত বেশি জানবো, আমি যত বেশি মানুষকে শেখাতে পারবো, মানুষের সাথে আমার বিহেভিয়ার ভালো হবে, মেশার ক্ষমতা ভালো থাকবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, তত মানুষ আমাকে গুরুত্ব দেবে, তত মানুষ আমাকে পজিটিভলি নেবে। বাট যদি আমার মধ্যে এই গুণগুলা না থাকে, আমি যদি ভুলভাল বলতে থাকি, তাহলে কি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করবে? নিশ্চয়ই না। এখন এভারেস্ট হচ্ছে নেপালে, আমি যদি বলি এভারেস্ট আমেরিকায়, তাহলে আপনার কি 2 দিন পরে আমাকে, মানে আপনার কি আমার কথা শুনবেন? নিশ্চয়ই না। সো এরকমটা মানুষের কাছে ভ্যালু তৈরি করতে গেলে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে হবে। সেটা আমাদের কাজের সময় কিন্তু অনেক এগুলা ভূমিকা পালন করে। লক্ষ্য নির্ধারণ এবং অর্জন, অর্থাৎ আমি কতটুকু অ্যাচিভ করতে পারবো এই অনুপাতে আমি লক্ষ্য নিব, এবং ওটা অ্যাচিভ করার পরে হতে পারে আমি আরো বড় টার্গেট নিলাম। আমি যদি এখন টার্গেট নিয়ে আমি স্কুলের টিচার হব, তাহলে আমাকে ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। দেন আমি টার্গেট নিলাম যে আমি এবার কলেজের টিচার হব, তখন আমাকে ওইভাবে আরো প্রস্তুতি নিয়ে কলেজের জন্য প্রস্তুতি নিতে হবে। দেন আমি যদি চিন্তা করি যে আরো ভালো কিছু করব বা আদার্স কোনো কিছু করব, সো আমাকে ওইভাবে প্রিপেয়ার্ড হতে হবে। এটা সবার ক্ষেত্রে। উচ্চতার কর্মক্ষমতা, উচ্চতার কর্মক্ষমতা বলতে মানে লং টাইম কাজ করার অ্যাবিলিটি বোঝায়। মানে অল্পতে যেন টায়ার্ডনেস না আসে, বা মেন্টাল, এটা ফিজিক্যাল মেন্টাল বোথ। শারীরিক ফিটনেসের উন্নতির ফলে কর্মক্ষমতা বৃদ্ধি পায়। দেখেন আমরা যদি ফিজিক্যাল ট্রেনিং করি, আমাদের কাজ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। একজন ফ্যাটি মানুষ, একজন যে তুলনামূলকভাবে ফ্যাট,
তার যতটুকু কাজ করার ক্ষমতা থাকে অন্য মানুষের কিন্তু তার চেয়ে অন্য স্বাভাবিক মানুষ যে এক্সারসাইজ করে ডেলি ফিজিক্যাল এক্সারসাইজ বা ইয়োগা বা অন্য টাইপের কাজ করে তাদের কিন্তু বেশিই থাকবে স্বাভাবিকভাবে। কারণ কি, সে এটা কন্টিনিউয়াসলি করতে থাকে। বাট অন্যরা কিন্তু তুলনামূলকভাবে যারা ফ্যাটি বা অলস, যে ডেলি রুটিন মেনটেন করে চলে না, হাঁটে না, দৌড়ায় না বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, তার জন্য দ্যাট ইজ সো ডিফিকাল্ট। সো এই পয়েন্টগুলা চেষ্টা করবেন যে কেন প্রয়োজনীয়তাটা কি। যখনই আপনারা পয়েন্ট জানবেন তখনই পয়েন্টের বিস্তারিত আপনারা লিখতে পারবেন। এর ভেতরের যে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি, পেশি শক্তি বৃদ্ধি, সহনশীলতা বৃদ্ধি, এত কিছু মনে রাখার দরকার নেই। বাট আপনারা যদি মনে রাখেন যে মার্স পিটির প্রয়োজনীয়তা, কেন মার্স পিটি প্রয়োজন, কারণ মার্স পিটি করলে শারীরিক ফিটনেস, ফিজিক্যাল ফিটনেসের ডেভেলপমেন্ট হয়, মেন্টাল হেলথের ডেভেলপমেন্ট হয়, এই যে মানসিক স্বাস্থ্যের উন্নতি, যেটা দলগত কাজ বা টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, এটা বাড়ে। তারপরে স্বাস্থ্যকর অভ্যাস গঠন করা হয়, হ্যাঁ, হেলদি হ্যাবিট যেটা আমরা এটা ক্রিয়েট করতে পারি বা বিল্ড করতে পারি। হ্যাঁ, শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল চ্যালেঞ্জ, এটা মোকাবেলা করা যায়। দেন শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত জীবনযাপন করা সম্ভব এই মার্সিং এর মাধ্যমে। শুধু মার্সিং না, অন্য অনেক কিছুর প্রয়োজনীয়তার মধ্যেও দেখবেন এই পয়েন্টগুলো আছে। সো আপনাদের কিছু কিছু সাবজেক্টে দেখবেন যে সিমিলার, একটার সাথে আর একটা মিল আছে। সো এগুলো পয়েন্টগুলো মনে রাখলে অনেক সময় ভেতরের অনেক কিছুই আপনারা নিজেরা চাইলেও নিজের ভাষায় লিখতে পারেন। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? হ্যালো, সবাই একটু রেসপন্স করেন। ওকে, জি স্যার। জি প্লিজ। ওকে, নেক্সট আমরা এখন জানার ট্রাই করব রিদমিক এক্সারসাইজটা কি। আসলে রিদমিক এক্সারসাইজ আসলে এই টপিকগুলো জেনে রাখা ভালো। জেনে রাখলে অনেক সময় দেখা যাবে যে আপনারা ভাইবা বোর্ডে, অনেক চাকরির ভাইবা বোর্ডেতেও আপনাদের এগুলা জানতে কোশ্চেন করতে পারে, বা এই টাইপের কিছু জিনিস জেনে রাখলে নিজের জন্য সুবিধা হয়। একটা জিনিস আমি জানি না, তাহলে আমার সেই বিষয়টা সম্পর্কে ধারণা নেই, তাহলে আমার কিন্তু ভালো লাগবে না। বাট আমি একটা বিষয় জানি, কেউ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সেটা সম্পর্কে কিছু বলতে পারছি, এটা কিন্তু ভালো লাগা, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই জন্য জানাটাও খুবই জরুরি। ওকে, রিদমিক এক্সারসাইজটা মূলত কি? রিদমিক ব্যায়াম, রিদম, রিদমিক টার্মটা আসছে রিদম থেকে। রিদম মানে কি? একটা নির্দিষ্ট ওয়েতে, একটা সার্টেন স্পিড বলেন, একটা একটা অ্যাক্টিভিটিস করছেন যেটা একটা সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, রিদমিক। হ্যাঁ, রিদমিক ব্যায়াম। দেখেন এটি কি? একটি শারীরিক ব্যায়াম যা সঙ্গীতের সাথে, রিদমিকের সাথে মিউজিক রিলেটেড, সঙ্গীতের সাথে সামঞ্জস্য রেখে করা হয়। মিউজিকের সাথে সাথে যে এক্সারসাইজ, বা অনেক সময় কিছু ডান্স আছে, ডান্স এক্সারসাইজ আর ডান্স কিন্তু অনেকটা সিমিলার, বাট ডান্সে অনেক সময় ইলিগাল মুভমেন্ট হয়, বাট এক্সারসাইজে একটা রিদমে মুভমেন্ট হয়। হ্যাঁ, এই জন্য এক্সারসাইজে রিপিটেশন হয়, মুভমেন্টগুলো রিপিট হয়। দেখেন, শারীরিক ব্যায়াম যা সঙ্গীতের সাথে সামঞ্জস্য রেখে করা হয়, এটি সাধারণত একটি গ্রুপের সাথে সংগঠিতভাবে করা হয়। রিদমিক যে এক্সারসাইজগুলো করা হয়, এগুলো একটা গ্রুপ, একা একা ভালো হয় না, একা একা ভালো লাগে না, এগুলো একটা গ্রুপ ভিত্তিক। যখন একটা মাঠে 50 জন বা 60 জন স্টুডেন্ট আছে, বা 20 জন বা 30 জন স্টুডেন্ট আছে, সবাই একটা মিউজিক বাজছে, এই মিউজিকের তালে তালে এক্সারসাইজ করছে, এই তালে তালে করাটাই হচ্ছে রিদম, রিদমিক। ঠিক আছে, বিভিন্ন শারীরিক ক্রিয়া যেমন স্ট্রেচিং, এটাও মিউজিকের সাথে করা যায়। লাফানো, দৌড়ানো এবং অন্যান্য শারীরিক কার্যক্রম অন্তর্ভুক্ত করে। আপনারা যদি কেউ হাতিঝিলে ম্যারাথনে অংশগ্রহণ করে থাকেন, বা হাতিঝিলে আশেপাশে দৌড়ানোর কারণে হ্যাবিট থাকে, অনেক সময় দেখবেন যে তারা সাউন্ড সিস্টেমের সাথে সাথে এক্সারসাইজ করে, ওয়ার্ম আপ করে, স্ট্রেচিং করে, বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটিস করে। এটা হচ্ছে রিদমিক এক্সারসাইজ। রিদমিক এক্সারসাইজ, এই যে এটার মূল লক্ষ্য কি জানেন? শারীরিক ফিটনেস,
শরীরের নমনীয়তা সমন্বয় উন্নত করা এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন। ফিজিক্যাল এক্সারসাইজ করলে তো আমাদের শারীরিক মানসিক দুটা উন্নয়ন হয়, বাট রিদমিক নর্মাল এক্সারসাইজের সাথে রিদমিক এক্সারসাইজের পার্থক্য কি? রিদমিকটা হচ্ছে উইথ মিউজিক, বুঝতে পেরেছেন? রিদমিক এক্সারসাইজটা যে কি, এটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যালো স্যার হ্যালো রিদমিক এক্সারসাইজটা সবাই বুঝতে পেরেছেন তাহলে, রাইট? জি জি ওকে ওকে, ভেরি গুড। নাও ইম্পর্টেন্স অফ রিদমিক এক্সারসাইজ। এই রিদমিক এক্সারসাইজটা কেন গুরুত্বপূর্ণ? দেখেন, এটাও একটা এক্সারসাইজ, তাহলে এই এক্সারসাইজটা কেন গুরুত্বপূর্ণ কেউ বলতে পারবেন? রিদমিক এক্সারসাইজটা কি জন্য গুরুত্বপূর্ণ, বা যে কোনো একটা পয়েন্ট বলতে পারবেন? অনেক সময় এক্সারসাইজ করতে করতে একটা বোর ফিল হতে পারে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম একটা মিউজিকের সাথে করলে একটা সিকোয়েন্স তৈরি হয় বা মানে এক্সারসাইজের প্রতি আগ্রহ তৈরি হয়, এমন হতে পারে। স্যার এই ওকে রিদমিক ওকে, এক্সারসাইজ করতে গেলে মন প্রফুল্ল থাকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ঠিকই বলেছেন, দুজনের পয়েন্টটা ঠিক আছে, খুবই ভালো। বাদিউর রহমান নাকি আর হচ্ছে নাইম সর্দার ভাই দুইজন বলেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ, ঠিক বলেছেন। স্যার একটা রিদমিক প্রশ্ন ছিল এক্সারসাইজ, স্যার। জি স্যার প্লিজ। স্ট্রেচিংটা কি? স্ট্রেচিং হচ্ছে এক্সপ্রেস থেকে স্ট্রেচিং। স্ট্রেচিং বলতে কি বুঝায় নর্মালি আমরা হচ্ছে আমাদের পা থেকে শুরু হতে পারে বা হাত থেকে শুরু হতে পারে বা উপর থেকে লোয়ার পার্ট থেকে হতে পারে, আপার পার্ট থেকে হতে পারে। স্ট্রেচিং করা হচ্ছে, এটা হচ্ছে যদি সহজ ভাষায় বলি তাহলে টান লাগানো। মানে আমরা যদি এক্সারসাইজ করি, ধরেন টান লাগানোটা কিভাবে, এটা আবার ইনজুরির টান না বা অসুস্থতার টান না, আপনার ফ্লেক্সিবিলিটির জন্য। আমার শরীরের যে আমরা যখন অ্যাক্টিভিটিস করি তখন আমরা যদি আগে থেকে বিভিন্ন জয়েন্টগুলাতে আমরা যদি আগে থেকে একটু স্ট্রেচ করে নিই বা একটু প্রেসার দিয়ে, হালকা প্রেসার দিয়ে ওই জয়েন্টটাতে যে লিগামেন্ট থাকে, যে টেন্ডন থাকে, এটাকে একটু, সবগুলা কিন্তু এলাস্টিসিটির মতো, আমাদের যতগুলা জয়েন্ট আছে লিগামেন্টগুলা ঠিক এলাস্টিসিটির মতো, মাসেলগুলাও অনেক সময় মাসেল মুভমেন্ট, আমাদের যে মাসেল মুভমেন্ট হয়, সো আমরা আগে যদি একটু স্ট্রেচিং করে নিই ওই জায়গাগুলোতে, জয়েন্টগুলা বলেন বা মাসেলগুলা বলেন, একটু টান দিয়ে নিই ওই জায়গাতে, আগে থেকে একটু অভ্যাস করে নিই, তখন কি হয়, যখন আমরা কোনো অ্যাক্টিভিটিস করব তখন আর সেই জায়গাটাতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই মূলত স্ট্রেচিং করা হয়, অর্থাৎ স্ট্রেচিং হচ্ছে টান লাগানো শরীরের বিভিন্ন অংশে, সেটা হতে পারে জয়েন্ট, হতে পারে কোনো মাসেল, ওইটা এক্সারসাইজের জন্য ইফেক্টিভ করে তোলার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে স্ট্রেচিং। স্যার অনেকটা কি এটা কি, ওয়ার্ম আপের মতো নাকি? এটা ওয়ার্ম আপটাই স্ট্রেচিং। আমরা জি যেটা স্যার। ওয়ার্ম আপ করি, ওয়ার্ম আপ করে এখন ধরেন 10 কিলোমিটার আপনি দৌড়েছেন, এটা স্ট্রেচিং না। দৌড়ানোর আগে আমি যদি দৌড়ানো বা হাঁটা দিয়ে যদি এক্সাম্পল দিই, আমার যদি আমি দৌড়াই বা হাঁটি তখন আমার স্ট্রেচিংটা কিভাবে করতে হবে, কারণ আমার হাঁটার সময় আমার পায়ে, আমার হাঁটার সময় পায়ে মুভমেন্ট হয়, বুঝতে পেরেছেন? আমরা যখন পা গ্রাউন্ডে ফেলি তখন কিন্তু আমাদের পায়ের পা পজিশন বিভিন্ন অ্যাঙ্গেলে পড়ে থাকে, সো অনেক সময় দেখা যায় যে এই যে পায়ের যে নিচের অংশটা, অর্থাৎ নিচে যে জয়েন্টটা আছে আমাদের, ঠিক আছে, অ্যাঙ্কেল জয়েন্ট যেটা বলা হয়, এই অ্যাঙ্কেল জয়েন্টটা কিন্তু আমাদের ব্যথা লাগতে পারে। সো আমরা যদি দৌড়ানোর আগে বা হাঁটার আগে এই জয়েন্টটাকে একটু স্ট্রেচ করে নিই, অর্থাৎ এই জয়েন্টে একটু টান দিয়ে নিই, সেটা হতে পারে লেফট সাইড, রাইট সাইড, একটু সামনে রোটেশন। যদি কখনো প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হয় তাহলে আমি এগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই হয়তো বা জানেন আরো ভালোভাবে। তাহলে কি হবে, ওই জায়গাগুলোতে একটু টান দিয়ে রাখলে বা একটু স্ট্রেচ করে নিলে আপনার কি ওইটা অ্যাডাপ্টেড হয়ে গেল, তার মানে আপনি যখনই রানিং করবেন বা দৌড়াবেন আপনার আর অসুবিধা হবে না, বুঝতে পেরেছেন?
এই জন্য স্ট্রেচিংটা করা হয়। ওয়ার্ম আপ ও স্ট্রেচিং হচ্ছে ওয়ার্ম আপের একটা পার্ট। ওয়ার্ম আপটা কি? ওয়ার্ম আপ হচ্ছে আপনার শরীরটাকে গরম করা, অ্যাডাপ্টেড করা। কিভাবে অ্যাডাপ্টেড করা? আমি এখন রানিং করতে চাই বা একটা গেম খেলতে চাই। আমার বডি আছে নর্মাল অবস্থায়, কি বডি টেম্পারেচার কিন্তু খুবই সাধারণ টেম্পারেচার থাকে, নর্মাল টেম্পারেচার। বাট আমার খেলার জন্য আমি যদি ওয়ার্ম আপ বা এক্সারসাইজ এগুলো যদি না করি, তখন আমার ওই বডি গরম হতে টাইম লাগে। তো আমাদের বডিটা এমন, যত হিট হবে এক্সারসাইজের মাধ্যমে, যত বেশি আমরা হিট করতে পারবো, হিট প্রডিউস করতে পারবো, তত খেলার জন্য আমাদের বডিটা উপযুক্ত হবে। বাট ঠান্ডা থাকলে মাসেলগুলা কি থাকে? ঠান্ডা থাকে। ঠান্ডা যখন থাকে ওই মাসেলগুলা বেশি কন্ট্রাকশন করতে পারে না, ইনজুর্ড হয়ে যায়। কিন্তু মাসেলটা যখন গরম থাকে বা স্ট্রেচিং এক্সারসাইজের পরে দেখবেন অনেক সময় আমরা ঘেমে যাই, তার মানে কি ওই মাসেলগুলা দৌড়ানোর জন্য, খেলার জন্য উপযুক্ত। তখন আমরা খেললে আমাদের আর ইনজুরি হওয়ার সম্ভাবনা কম থাকে। বাট যদি আমরা একদম রেস্টে আছি, ঠান্ডা অবস্থায় আছে আমাদের শরীর, তখন যদি আমরা খেলতে যাই, ভালো পারফরমেন্স আসবে না, কারণ আমার বডি তো ভালো অবস্থানে নেই। বুঝতে পেরেছেন? তাহলে এক্সারসাইজ, স্ট্রেচিং। জি স্যার। স্যার ওকে, আরেকটা প্রশ্ন স্যার, ওয়ার্ম আপ সর্বনিম্ন কতক্ষণ করতে হয়? আপনার প্রথম অংশটা আমি বুঝতে পারিনি, আবার একটু কাইন্ডলি করেন। স্যার এই যে ওয়ার্ম আপ যে করা হয়, ওয়ার্ম আপ শরীর গরম করা হয়, এটা স্যার ন্যূনতম কতক্ষণ কোশ্চেনটা করা আবার উচিত? করেন। স্যার ওয়ার্ম আপ কি ন্যূনতম স্ট্রেচিং কতক্ষণ বা করা ওয়ার্ম উচিত? আপ? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা ওয়ার্ম আপ বা স্ট্রেচিং এটা ডিপেন্ড করে আপনি কোন গেম খেলবেন। এক একটা গেমের উপরে ডিপেন্ড করে, বুঝতে পেরেছেন? এক একটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপনি যে ইভেন এটা এই টাইপের ইগুলা, আপনি ধরেন 10 মিনিট ওয়ার্ম আপ করেছেন, এনাফ, 10 মিনিট, কোনো সমস্যা নেই। এখন এটা ডিপেন্ড করবে আপনি কত শর্ট টাইমে আপনার বডিটাকে ওয়ার্ম করতে পারবেন। বুঝতে পেরেছেন? 10 মিনিট বা ইভেন চাইলে আপনি 15 মিনিট ধরে এক্সারসাইজ ওয়ার্ম আপ করতে পারেন। তা যখন আপনি 15 মিনিট ধরে এক্সারসাইজ বা ওয়ার্ম আপ করবেন, তখন কি হবে? তখন আপনাকে 10 মিনিটের তুলনায় সেটা আরো স্লো প্রসেসে আগাতে হবে। তখন যদি আপনি ওয়ার্ম আপ বা স্ট্রেচিংয়ে যদি আপনি এমনভাবে ওয়ার্ম আপ স্ট্রেচিং করছেন যে আপনি টায়ার্ড হয়ে গেছেন, তাহলে তো আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। ওয়ার্ম আপ বা স্ট্রেচিং এগুলোর মূল লক্ষ্য হচ্ছে গেমের জন্য প্রিপারেশন নেওয়া। বুঝতে পেরেছেন? আপনি যে অ্যাক্টিভিটিসটা করবেন, যে খেলায় ইনভলভ থাকবেন, সেটা যে কোনো খেলা হতে পারে, অ্যাথলেটিক্সের হতে পারে, অন্যান্য ক্রিকেট, ফুটবল বা হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন হতে পারে, অন্য যে বাস্কেটবল বা অন্য যে কোনো গেম হতে পারে। সো আপনার ওই খেলার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য যে অ্যাক্টিভিটিস করা হয়, সেটা হচ্ছে ওয়ার্ম আপ বা স্ট্রেচিং। বুঝতে স্যার এই পেরেছেন? এই এখন জি এটা স্যার। স্যার এই প্রশ্নটা এই গত বছর কারিগরি শিক্ষা বোর্ডে আসছিল যে কম পক্ষে জি, জি। কতক্ষণ ওয়ার্ম আপ করা উচিত। এখন স্যার এইখানে আমরা কি লিখবো? আচ্ছা, এখানে যদি আপনারা একটু ডিসক্রিপশন করে লিখেন, অনেক সময় দেখা যায় যে এক মার্কের কোশ্চেন, বাট কেউ লিখছে 10 মিনিট, কেউ লিখছে 15 মিনিট, কেউ লিখছে 20 মিনিট, এরকম থাকে না? অনেক সময় এটা থাকে। এখন যদি এরকম এক মার্কের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন যেটা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সিচুয়েশন বা এক একটা খেলার জন্য এক এক রকমের ওয়ার্ম আপ প্রয়োজন। আপনি হ্যান্ডবল খেলবেন, ধরেন 40 মিনিটের খেলা, এখন আপনি ওয়ার্ম আপই করছেন 1 ঘন্টা ধরে, এমন ওয়ার্ম আপ করছেন আপনি টায়ার্ড হয়ে গেছেন, আর আপনার খেলার মতো শক্তি নাই, তাহলে কি সেই ওয়ার্ম আপকে আসলেই মানে ইফেক্টিভ আপনার জন্য? আমার জন্য জি সেটা না কি স্যার, ইফেক্টিভ? নিশ্চয়ই না। জি না। সো আমার তখন 10 মিনিট বা 15 মিনিট আমার ওয়ার্ম আপ করলে হয়ে যাবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? সো এটা স্পেসিফিক জি কোনো স্যার। টাইম নাই যে 10 মিনিট ন্যূনতম। আমি যেটা বলছি, আপনার 5 মিনিটে তো একটা ওয়ার্ম আপ পসিবল হয় না, কারণ আপনি একটু স্ট্রেচিং, শরীরটাকে হিট হতেও তো টাইম লাগে। সো 10 মিনিট, 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট ওয়ার্ম আপের জন্য প্রয়োজন হয়। ঠিক আছে? কিন্তু যদি একটু বুঝায় লিখেন, সেটা বেশি ভালো হবে। যখনই যদি লেখার অপশন থাকে, আপনারা চাইবেন একটু বুঝায় লেখা, যেটা বিভিন্ন খেলার উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের
হচ্ছে এটা করা হয়, ওয়ার্ম আপ বা এক্সারসাইজ। সো এটা এই জন্য তখন লিখবেন যে এই কারণে, এই কারণগুলো উল্লেখ করে দেবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। আর এরপরেও আমরা প্রিভিয়াস, আমি চেষ্টা করব আপনাদের ওই যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়েও আলোচনা করার। হুম তাহলে স্যার ভালো হয়। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ওটা জানি। ওকে, তাহলে আমরা আসছিলাম, দেখেন ইম্পর্টেন্স অফ রিদমিক এক্সারসাইজ। এরপরে দেখেন এটা 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 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া ও দলগত কাজ। সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ কি? সামাজিক বন্ধন, দলগত সমন্বয়, নেতৃত্বের গুণাবলী। এই পয়েন্টগুলো আপনারা আগের থেকেই এগুলোর সাথে সম্পৃক্ত। গ্রুপে একসাথে ব্যায়াম করা মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। অর্থাৎ যদি দেখেন আপনার এলাকায় বা আমাদের এলাকায় যদি একটা কমিউনিটি থাকে যারা ডেইলি এক্সারসাইজ করে বা হাঁটাহাঁটি করে, একটা গ্রুপ যদি তৈরি করতে পারি আমরা, যে যাদের টাইম আছে আর কি, আমরা একটা নির্দিষ্ট সময় ধরে দৌড়াবো বা হাঁটবো বা ব্যায়াম করবো, একটা গ্রুপ, একটা কমিউনিটি যদি তৈরি করতে পারেন, দেখবেন যে ওইটাতে আস্তে আস্তে ডে বাই ডে আরো মানুষ যোগ হবে। এই যোগ হলে কি হবে, তারা এই সবাই মিলে সমাজের সবার মধ্যে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে, অনেকেই যোগ দিতে চাবে, অনেকেই যোগ দেওয়ার ফলে সমাজের মধ্যে একটা মানে বন্ডিং তৈরি হবে। বুঝতে পেরেছেন? বন্ডিং তৈরি হলে কি সামাজিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তখন আর মানুষের মধ্যে মনোমালিন্য হবে না। বিভিন্ন কাজ একসাথে সবাই মিলে গিয়ে সেই সমাজের উন্নয়নের কাজগুলো সুন্দরভাবে করা যাবে। দলগত সমন্বয়, দলগত কাজের মাধ্যমে সমন্বয় ও সহযোগিতা দক্ষতা বৃদ্ধি পায়। ঠিক আছে? নেতৃত্বের গুণাবলী, দল পরিচালনা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পায়, এটা তো বুঝতেই পারছেন। স্ট্রেচিং বা এক্সারসাইজ আমরা যখনই করব, কেউ না কেউ তো লিড দিবে। সো আমরা যদি এক একদিন এক একজন লিড দিই, তাহলে দেখা যাবে কি সবার ক্ষেত্রেই কি নেতৃত্বের লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ হচ্ছে। যখনই আপনারা সুযোগ পাবেন কোনো প্রতিষ্ঠানে বা কাজ করার, স্টুডেন্টদের দিয়ে কাজ করার, তখন দেখবেন যে এক একদিন এক একজনকে রেসপন্সিবিলিটি দিয়ে দিবেন, এক একজনকে রেসপন্সিবল বানিয়ে দিবেন, যে আজকে তুমি ওয়ার্ম আপ করাবে, আজকে তুমি এক্সারসাইজ করাবে, আজকে তুমি কুল ডাউন করাবে। ওয়ার্ম আপ আর কুল ডাউন এই দুইটা টার্ম আছে। ওয়ার্ম আপ হচ্ছে বিফোর, হচ্ছে আপনার খেলার জন্য প্রস্তুতি, আর কুল ডাউন হচ্ছে প্রিপারেশন ফর দ্য নেক্সট ম্যাচ। অর্থাৎ কুল ডাউনটাকে বলা হয় যে আপনি আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া, রিল্যাক্স অবস্থায় হয়ে আবার হালকা স্ট্রেচিং এর মাধ্যমে শরীরটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া, যাতে করে কি হয় পরবর্তী গেমের জন্য প্রস্তুতি হয়ে যায় বা আমরা রেস্টে চলে যেতে পারি। এটা হচ্ছে কুল ডাউন। সো আমরা এই পাশাপাশি অনেকগুলো পয়েন্ট আসে, যে কারণে অনেকগুলাই বলতে হয়। খেয়াল করেন তাহলে। নেক্সট, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। এই শৃঙ্খলা রক্ষা, সময়ানুবর্তিতা, এই পয়েন্টগুলো নিয়ে আগেও আলোচনা করেছি, সেটা স্কিপ করি। শরীরের সমন্বয় ও মোটর স্কিল উন্নয়ন। মোটর স্কিল বলতে বোঝাচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস যে আমরা একটার পর একটা ফিটনেস, মোটর ফিটনেস যেটাকে বলা হয়। শরীরের সমন্বয়, সঙ্গীতের তালে তালে ব্যায়াম করার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় উন্নত হয়। যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি মিউজিকের তালে তালে, ধরেন আমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ধরনের এক্সারসাইজ যখন আমরা করব, তখন কি হবে, আমাদের শরীরের সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ ডেভেলপমেন্ট হবে। যদি ধরেন এখানে হতে পারে যে আমরা যদি ডেলি রানিং করি, তাহলে রানিং করলেও অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যাট কমে যায়, সব শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ওভারঅল ফিটনেসটা ডেভেলপ হয়। কিন্তু যখন আমরা স্পেসিফিক কোনো এক্সারসাইজ করি, হাতের এক্সারসাইজ করি, পায়ের এক্সারসাইজ করি, বা আমরা যদি অ্যাবডোমিনাল স্ট্রেংথ ইনক্রিজ করার জন্য পুশ আপ, সিট আপ বা এই যে ক্রাঞ্চ এই টাইপের এক্সারসাইজ করি, তখন দেখা যাবে কি একটা স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গের ডেভেলপমেন্ট হচ্ছে। ঠিক আছে? কিন্তু যখন রিদমিক এক্সারসাইজ আমরা মিউজিকের তালে তালে করব, সেখানে অনেকগুলা পায়ের অংশ থাকে, হাতের অংশ থাকে, হ্যাঁ, আমাদের বডির আপার পার্ট লোয়ার পার্ট সব অংশ থাকে। সো একটা সুন্দর ওয়েতে এক্সারসাইজ করার মাধ্যমে শরীরের সমন্বয় গঠন হয়। মোটর স্কিল, রিদমিক ব্যায়াম মোটর স্কিল বা চলাচলের দক্ষতা বৃদ্ধি করে, বিভিন্ন টাইপের আমাদের ফিটনেসকে ডেভেলপ করে, আমাদের যে মাসেল ফাইবারগুলোকে ডেভেলপ করে। যদি আমরা পায়ের এক্সারসাইজ বেশি করি, তাহলে আমাদের পায়ে এই হচ্ছে মাসেল ফাইবারগুলো পায়ের শক্তি বিল্ড আপ করে।
মাসেল ফাইবারের এই যে গুলাকে আরো বিল্ড করে, যেটা যেটার মাধ্যমে আমরা লেগ পাওয়ার ইনক্রিজ করে। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনধারা, এই পয়েন্টগুলো আগেও দেখেছেন। আনন্দ ও উদ্দীপনা, দেখেন আপনার যে পয়েন্টটা বলছিলেন, সঙ্গীতের সাথে ব্যায়াম করা আনন্দদায়ক এবং উদ্দীপনামূলক। সঙ্গীতের সাথে ব্যায়াম করলে কিন্তু মজাই লাগে, স্বাভাবিকভাবে মজা লাগারই কথা। নর্মাল ওয়েতে উইদাউট সাউন্ড ব্যায়াম করছি, বাট সঙ্গীতের সাথে সাথে ব্যায়াম করলে এই টাইপের এক্সারসাইজগুলো করতে লং টাইম করলে এটা কি টায়ার্ডনেস আসে না, ক্লান্তি আসে না। যখন এই মিউজিকটাকে ফোকাস করবেন তখন দেখবেন যে অ্যাক্টিভিটিস বেশি সময় করতে পারছেন। উদ্যম বাড়ানো, রিদমিক, এই পয়েন্টটা আপনারা বলেছেন, রিদমিক ব্যায়াম উদ্যম ও অনুপ্রেরণা বৃদ্ধি করে। হ্যাঁ, আমরা যদি রিদমিকের সাহায্যে রিদমিক এক্সারসাইজ করি তাহলে আমরা বেশি উদ্যমী হই, কারণ কি মিউজিক চলে। আপনারা যে পয়েন্টগুলো বলছিলেন ওটাই। হ্যাঁ, সো এই পয়েন্টগুলো মনে রাখবেন। রিদমিক ব্যায়াম শিশু, যুবক এবং বয়স্ক সকলের জন্যই উপকারী। এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফিটনেস সেন্টার এবং কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। বুঝতে পেরেছেন? তাহলে এই 7টা পয়েন্ট আমরা দিয়েছি, এর সাথেও আপনারা চাইলে আরো পয়েন্ট অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিদমিক এক্সারসাইজ, বা নিড অ্যান্ড ইম্পর্টেন্স বলতে পারেন। হ্যাঁ, বা নেসেসারি অফ রিদমিক এক্সারসাইজ, নেসেসিটি অফ যে রিদমিক এক্সারসাইজ, এগুলো আপনারা পয়েন্টগুলো মনে রাখার ট্রাই করবেন। ওকে, রিদমিক এক্সারসাইজ নিয়ে প্রশ্ন আছে কারোর? আমরা আজকে জানার চেষ্টা করেছি মার্চিং, যে মার্চিং অ্যান্ড ড্রিল যে আমাদের সাবজেক্টটা রয়েছে, স্কুল অ্যাসেম্বলি অ্যান্ড স্কোয়াড ড্রিল, এখান থেকে মার্চ পিটি, যেটা মার্চ পিটি ডেফিনেশন, অর্থাৎ মার্চ পিটির সংজ্ঞা, এটা টাইপস, এরপরে এটার প্রয়োজনীয়তা, দেন আমরা জানার চেষ্টা করেছি রিদমিক এক্সারসাইজ এবং ইম্পর্টেন্স অফ রিদমিক এক্সারসাইজ। এখন যদি কারো কোশ্চেন থাকে। স্যার, এই যে মার্চ পিটি আর এই যে প্রশ্নের মধ্যে ছিল MASS, মাস পিটি, এই দুইটা কি একই নাকি? আমি এটা প্রথমে ক্লিয়ার করতে চেয়েছিলাম, বাট আমি ভাবলাম যে আমি এটা স্কিপ করি, দেখি কেউ এটা কোশ্চেন করে কি। থ্যাংক ইউ, ভালো কোশ্চেন করেছেন। আপনাদের সিলেবাসে রয়েছে MASS, মাস, আর আমার যে টপিকে দেখছেন মার্চ, MARCH, মার্চ। এই মার্চ মানে কিন্তু মাস, এই যে মার্চ মাসকে বোঝাচ্ছে না, অর্থাৎ মান্থ বোঝাচ্ছে না। এই মার্চ হচ্ছে অ্যাকচুয়াল মার্চিং, যেটা সামনের দিকে অগ্রসর, যেগুলাকে বোঝায় বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, সেই প্রকারগুলোও আপনারা দেখেছেন। ঠিক আছে, সেই প্রকারগুলোও দেখেছেন আপনারা, যে আমরা কতগুলো প্রকার পড়েছি। সো এই মার্চটার অ্যাকচুয়াল মার্চ পিটিটা এই শব্দটা এটা। তবে যদি কেউ MASS দিয়ে লিখে সেটাও ভুল হবে, বুঝতে পেরেছেন? MASS ওই মাস বলতে অ্যাকচুয়াল ভর বোঝায়, বুঝতে পেরেছেন? MASS দিয়ে অ্যাকচুয়ালি ভর বোঝায়, অর্থাৎ ওজন নিয়ে কোনো কিছু করা বা এই টাইপের। এখন এই মার্চিং কিন্তু এভাবেই হয়, বা আমরা যেভাবে দেখিয়েছি, এই জন্য এই বানানটা ইউজ করা উত্তম। আমি বলবো না যে ওটা ভুল, এটা রাইট, এটা উত্তম, ওটা চাইলে কেউ ওটাও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার, এই যে রিদমিক এক্সারসাইজ, ওইটাই তো ছন্দময় ব্যায়াম না? জি, এক্স্যাক্টলি, ছন্দময়। অনেকগুলা মিনিং হতে পারে, এক এক ডিকশনারিতে এক এক রকম মিনিং দেখবেন। সো মিনিং এই হতে পারে। আপনাদের অনেক সময় দেখা যায় যে টপিক পড়েছেন সেটা টপিকের সাথে নাও মিলতে পারে, অর্থাৎ সিমিলার টার্ম ইউজ করছে, বা ওটার আর একটা টার্ম ইউজ করছে, যেটা কিন্তু আপনারা যেগুলো একটু আনকমন মনে হবে, একটু সময় নিয়ে ভেবে নেবেন। ভাবলে দেখবেন যে ওটার একটা বের হয়ে গেছে, আর একটার ওয়ার্ডে তো অনেকগুলো মিনিং থাকতে পারে। ঠিক আছে, জি স্যার। ছন্দময় যেটা ব্যায়াম, হ্যাঁ, ওটাই রিদমিক এক্সারসাইজ।
আর কারো কোনো কোশ্চেন আছে? সম্ভবত নাই। জি না স্যার, স্যার আমাদের যে গত বছরের প্রশ্ন ছিল সেই জি, জি। সেই প্রশ্ন থেকে মোটামুটি সবগুলাই পড়া শেষ আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, ফাইন। গত বছরের কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা চাইলে পার্সোনাল যদি কারো নোট থাকে সবাইকে হেল্প করতে পারেন। ওই গ্রুপে কেউ যদি নোট করে দিতে পারেন, দেখা যায় যে নিজের একটা নোট গ্রুপে দিলেন, তাহলে নিজের মধ্যেও আরো ভালো কেউ জানলে সে শেয়ার করলো। আপনারা যদি এইটা যদি চালু করেন, দেখবেন যে সবাই যে যেটা জানে বা যে যেটা যার কাছে যে নোটটা আছে ওই গ্রুপে যদি দিয়ে দেন, তাহলে সবাই সবাই উপকৃত হবে। সো নিজেরটাতে কোনো কারেকশন থাকলে বা ভুল থাকলে সেটা মানুষ কারেকশন করে দিবে। হুম। এই জন্য জি আপনারা স্যার। চাইলে নোটগুলোও দিতে পারেন এসে। আর গত বছরের কোশ্চেনগুলো সলভ করা তো অবশ্যই জরুরি। ওটা সলভ করবেন, দেখবেন ওখান থেকে অনেক কমন আসে। ইভেন স্যার অনেক সময় এইটা করা যায় যেমন, জি স্যার, স্যার আমি একটু কথা বলি। স্যার এই জি রকমের করা যায় যেমন ক বিভাগের 7টা প্রশ্ন আছে স্কুল হুম, অ্যাসেম্বলি অ্যান্ড স্কুল ড্রিলের, এইটা একদিন দেওয়া যাইতে পারে। তারপর খ বিভাগের 2 নম্বরের জন্য স্যার 4টা প্রশ্ন আছে, এইটা একদিন দেওয়া যাবে। কিন্তু গ বিভাগের যে প্রশ্নগুলো ওইখান থেকে 4টা প্রশ্ন আছে,